প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, দেশ পরিচালনায় আমলা নির্ভরতা নিয়ে গত সোমবার জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ এমপি। দেশে রাজনীতি নেই, গত 10 বছর ধরে দেশে চলছে ওবায়দুল কাদের আর মির্জা ফখরুলের পাল্টাপাল্টি পালাগানের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ঘরে বসে টিভিতে দেখেন রাজনীতিবিদরা, বলেছেন কাজী ফিরোজ রশিদ। আর তোফায়েল আহমেদ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স মনে করিয়ে দিয়ে বলেছেন সংসদ সদস্যদের স্থান সচিবদের ওপরে। এদিকে ঊর্ধ্বমুখী করোনা নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। করোনা মোকাবেলার উদ্যোগে রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তারও জন্ম দিয়েছে সমালোচনা। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় পালাগানের রাজনীতি ও লকডাউন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাইফুল হক ভাই, আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আমাদের সঙ্গে আছেন। এছাড়া আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যোগ দিবেন বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আপনাদের চাইলে প্রশ্ন করতে অথবা আপনার মতামত জানাতে আমাদের টেলিভিশনের স্ক্রলে দেখানো নম্বরে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন অথবা আপনার মতামত আমাদেরকে জানান। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা RTV দেখছেন, চাইলে আপনার অনুষ্ঠানটা ফেসবুকেও দেখতে পারেন। আমরা মূল আলোচনায় যাব। সাইফুল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে, কাজী ফিরোজ রশিদ যেটা বলেছেন যে এক ধরনের পালা গানের মতো চলছে আসলে 10 বছর ধরে। আর অন্যদিকে তোফায়েল আহমেদ, খুব বর্ষিয়া নেতা, তিনি বলেছেন যে আসলে রাজনীতিবিদরাই কোণঠাসা, তার বক্তব্যের যে স্পিরিট, আমলারাই প্রধান, আমলাতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যেই যেন চলছে। প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ এবং যারা আজকের এই গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন, সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। শ্রোতা দর্শক, আপনাদের সবাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় সংসদে সরকার দলীয় সাংসদ প্রবীণ নেতা জনাব তোফায়েল আহমেদ এবং পরবর্তী পর্যায়ে আরও কয়েকজন রাজনীতিবিদ, তারা যে আলোচনাটা উত্থাপন করেছেন, এটা আসলে অনেক সাংসদদের বা দেশের রাজনীতিকদের তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তাদের যে বেদনা, গভীর যে রক্তক্ষরণ বা তাদের যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বলতে পারেন, তারই একটা বহিঃপ্রকাশ। এবং যেটা আমরা দেখলাম যে সরকার দলের বাইরেও যারা আলোচনা অংশ নিয়েছেন, তারাও একইভাবে রাজনীতিকরা কিভাবে এখন সাইডলাইনে গেছেন, এমনকি সরকার দলীয় রাজনীতিকরাও তারাও কিভাবে বাস্তবে অধিকাংশই সাইডলাইনে তারা বসে আছেন, এই বক্তব্যের ভেতর দিয়ে কিন্তু এই সত্যটা আবারও সামনে এসছে। রাষ্ট্র, আমরা জানি যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠানে রাজনীতি থাকবে কমান্ডে। রাজনীতিকরা এটাকে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, নৈতিকভাবে এটাকে তারা নেতৃত্ব প্রদান করবেন, এটাই স্বাভাবিক। এবং এরকম একটা চেতনা থেকে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রটা আমরা 72 সালে আমরা গঠন করলাম, ব্রিটিশ এবং পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামো বা আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে আমরা একটা জনগণের প্রতি দায়িত্বশীল একটা রাজনৈতিক নেতৃত্বে স্বাধীনতার উষালগ্নে আমাদের যে ঘোষণা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, বাংলাদেশ সেদিকে হাঁটবে, রাজনীতি এবং রাজনীতিকরা নেতৃত্ব প্রদান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু গত 50 বছরে আমরা এখন যখন এই আলোচনা করছি, তখন দেখা যাচ্ছে যে আসলে কিন্তু বাংলাদেশের রাজনীতিকরা, সরকার দলীয় বলি অথবা ইভেন সরকারের বাইরেও বলি, তারা কিন্তু অনেকেই তারা কিন্তু এখন সাইডলাইনে আছেন। রাজনীতিকরা জানেন না যে আসলে দেশটা কিভাবে চলছে। এমনকি যে জাতীয় বাজেটটা যেটা পাশ হলো, কতজন মন্ত্রী পরিষদের সদস্যরা জানেন, কতজন সংসদ সদস্যরা প্রাক বাজেট আলোচনায় তারা যুক্ত হয়েছেন। ফলে এবং এইভাবে আমরা দেখছি যে সমস্ত পর্যায়ে এসে একটা আমলাতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা এখানে গড়ে উঠছে। আমরা যেটা খুব পরিষ্কার করে বলতে চাই যে এখানে
সরকারের যত বেশি সরকারের যেহেতু ক্ষমতায় থাকবার পেছনে তার রাজনৈতিক তার গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ, তার রাষ্ট্র সরকার পরিচালনার জন্য যে রাজনৈতিক কর্তৃত্ব লাগে, যে নৈতিক কর্তৃত্ব লাগে, এই জায়গাটা যেহেতু গত কবছর ধরে প্রশ্নবিদ্ধ, সরকার যেহেতু রাজনৈতিক শক্তিটা কম, সরকারকে আবশ্যিকভাবে নিজের অবস্থান ঠিক রাখবার জন্য পর্যায়ক্রমে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীলতা জায়গাটা অনেক বাড়ছে, ধন্যবাদ যেটা আমাদের জন্য সাইফুল্লাহ ভাই। বিপজ্জনক। এই জায়গাটা অবশ্যই থাকুন, রাজনীতিকদেরকে আপনার কাছে আমাদের আমি আরো কাটিয়ে প্রশ্ন উঠতে হবে। নিয়ে এটা আলোচনায় আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি যদি বলেন যে রাষ্ট্র এটি রাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্র চালাচ্ছে আমলারা, এটা একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠেছে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে ডেইলি স্টারে আমাদের অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী খুব বড়ভাবে প্রথম পেজে বলেছেন যে একটা ব্রিটিশ কলোনিয়াল যে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র, তারপরে দ্বিতীয় কলোনি আমরা পার করছি পাকিস্তানের সময়, সেটাও একটা বিউরোক্রেটিক স্টেট, এবং এখনও যেটা চলছে সেটা হচ্ছে মোটা দাগে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। সেই কলোনিয়াল হ্যাংওভারগুলো, দুটো কলোনির হ্যাংওভার আমরা এখনো পার করতে পারিনি। জি, ধন্যবাদ। বঙ্গবন্ধু একটা বিখ্যাত ডায়লগ ছিল যে বঙ্গবন্ধুকে বলা হয়েছে আইয়ুব মোনায়েমের প্রশাসন দিয়ে মুজিবের সরকার চলবে না। এখন ব্রিটিশ পিরিয়ডেও আমলাতন্ত্র ছিল, তার আগেও ছিল। মুঘল পিরিয়ডে একজন সুবাদার থাকতেন, তিনি গভর্নরের দায়িত্ব পালন করতেন, তিনি আমলাতান্ত্রিক রোলটা প্লে করতেন। তাদের একমাত্র দায়িত্ব ছিল কর কালেকশন করা। ব্রিটিশ পিরিয়ডেও সেটাই ছিল, কর কালেকশন করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। দেশ গঠনে তাদের কোনো আগ্রহ ছিল না, প্রয়োজনও ছিল না। পাকিস্তান পিরিয়ডেও একই ধারাবাহিকতা চলেছে, যে কারণে আপনি ২৫০ বছরে দেখবেন আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন তেমন কিছু হয়নি। গত ২০ বছর বা ১০ বছর বা ৫০ বছরে যেটা হয়েছে, বাঙালি জাতি ১০০০ বছর বা ২০০০ বছরের ইতিহাসে খুব কম সময়ই স্বশাসিত ছিল। রাজা শশাঙ্কের সময় ছিল আর অল্প কিছু সময় ছিল। আর এই পিরিয়ডটা এই ৭১-এর পরে, এখন স্বশাসিত হওয়ার পরে সেখানে যে ব্যুরোক্রেসি আছে, এটা ব্রিটিশ ব্যুরোক্রেসি বলবো না আমি, কারণ যারা এখানে আছে তারা তো আর ইংলিশ না, বা পাকিস্তান ব্যুরোক্রেসিও বলবো না, কারণ তারা তো আর পাঞ্জাবি না যেটা আগে ছিল, তারা বাঙালি, আমাদেরই অংশ। কিন্তু কাঠামোগতভাবে তাদেরকে একটা ক্যাডার অনেক বেশি ক্ষমতাবান এবং একটা ক্যাডার অনেক বেশি সুবিধাভোগী। স্বভাবতই আমি তাদেরকে দোষ দেবো না, কারণ এই দেশে সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করে, কেউ সুযোগ পায়, কেউ পায় না। যেহেতু অ্যাডমিন ক্যাডার সুযোগ পাচ্ছে, পুলিশ ক্যাডার সুযোগ পাচ্ছে, তারা সুযোগ নিচ্ছে। এই সুযোগ নেওয়াটাকে কতটুকু ন্যায় অন্যায় সেটা পরের কথা। এখন সবাই এর জন্য বিগত ভোটগুলোকে দায়ী করছে, কিন্তু আমাদের যে ১১টা ভোট হয়েছে, এই ১১টা ভোটের মধ্যে আপনি যদি ৫টা বা ৬টা ভোটকে প্রস্তাবিত ধরে রাখেন মোরললেস বা আরও বেশি, প্রত্যেকটা ভোটেই কিন্তু সেই সময়ের আমলাতন্ত্র সেই সময়ের সরকারকে সর্বাত্মকরণে সহযোগিতা করেছে। আমলাতন্ত্রের সহযোগিতা ছাড়া জিয়াউর রহমানের আমলে কি ১০৯টা ভোট পড়তো? কখনই পড়তো না। কিন্তু পার্থক্যটা হচ্ছে রিসেন্ট টাইমে সরকারের বাজেট, সরকারের আইন প্রণয়ন, সরকারের পলিসি ফ্রেমে মনে হচ্ছে যে আমলাতন্ত্রের একটা অনুচিত প্রভাব কোনো কোনো ক্ষেত্রে আসছে। প্রতিটি আইনেই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউট করা হচ্ছে, যে বোর্ড করা হচ্ছে, যে ব্যুরো করা হচ্ছে, সেখানকার ফরমেশনে দেখা যাচ্ছে তীব্রভাবে আমলাতন্ত্রের প্রভাব। ১২ জন সদস্য থাকলে ৮ জনই আমলাতন্ত্র। এবং খুব দুঃখের বিষয় হচ্ছে মন্ত্রী মহোদয় সভাপতি হলে তারপরে বলা হচ্ছে সচিব মহোদয় সেখানে হবেন সহসভাপতি, মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে সচিব মহোদয় সহসভাপতির ভূমিকা পালন করবেন। তাহলে যিনি সাচিবিক দায়িত্ব পালন করতেন তিনি কিন্তু পলিসি মেকিংয়ের রোলে চলে যাচ্ছে সভাপতি বা সহসভাপতির পদ দিয়ে। এখানে একটা আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রেজারার নিয়োগ দেওয়া হচ্ছে আমলাদের মধ্যে থেকে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনেও বলা হয়েছে যে ট্রেজারার নিয়োগে প্রশাসনিক অভিজ্ঞতা অথবা হিসাব রক্ষণের অভিজ্ঞতা। এখন প্রশাসনিক অভিজ্ঞতা মানেই সেখানে আমলাদের জন্য দরজাটা খুলে রাখা হয়েছে। দুই একটা প্রস্তাব এমনও আসছে ভার্সিটির ভিসিও আমলাদের মধ্যে থেকে করা যায় কিনা। সো এই সব আপনি দেখেন যে জাতীয় জাদুঘরের মতো প্রতিষ্ঠান যেখানে একজন ইতিহাসবিদদের রাখা হতো, এখন কিন্তু সেটা পুরো আমলাদের হয়ে যাচ্ছে। এটার পিছনে দুটো কারণ আছে। আমি এটার জন্য আমলাতন্ত্রকে পুরোপুরি দায়ী করব না। এদেশে সবসময় একটা কম্পিটিশন থাকে, কাজ করার কম্পিটিশন, ভিজিবিলিটির কম্পিটিশন, ভালো কাজ করার কম্পিটিশন, নিজের গুরুত্ব বাড়ানোর কম্পিটিশন। কোনো একটা কারণে সে কম্পিটিশনে আমরা এগিয়ে যাচ্ছে, রাজনীতিবিদরা কিছুটা পিছিয়ে পড়ছে। তার পিছনে দুটি কারণ আছে। একটা হচ্ছে রাজনীতিবিদদের রিসোর্স অ্যালোকেশন সরাসরি কম। হ্যাঁ, এটা ডিসপিউট আসতে পারে যে এমপিরা সরাসরি রিসোর্স ডিস্ট্রিবিউশন অথবা ডেভেলপমেন্ট ওয়ার্ক এক্সিকিউশনে কাজ করবে কি না, এটা একটা তাত্ত্বিক আলোচনা। কিন্তু যেহেতু আমরা ভোট করি, জনগণের কাছে আমাদের যেতে হয়, এলাকায় গেলে প্রচুর মানুষ আমাদের কাছে আসে, এই মানুষদের দাবি আস্থাটা আমরা কিভাবে মিটিগেট করব, সেটার কোনো বাস্তবায়নের কোনো নেই। আমাদের এলাকায় হসপিটাল নষ্ট হয়ে যাচ্ছে, আমার কি ক্ষমতা আছে এই হসপিটাল ঠিক করার?
এই জন্য সংসদে আজকে আমরা বলেছি, আমি বলেছি জি। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত টাকা 350 এমপিকে ভাগ করে দেন, আমরা আমাদের এলাকার হসপিটালগুলো রেনোভেট করি, হসপিটালগুলোকে ওয়ার্কেবল করি। তো এই ক্ষমতাগুলো কিন্তু আমাদের পলিটিশিয়ানদের হাতে নাই। পলিটিশিয়ানদের কাজ বা এমপিদের কাজ সংসদে আইন প্রণয়ন। আইনটা কিভাবে প্রণয়ন হয়ে আসতেছে? আইনটা ডেফিনেটলি একটা ব্যুরোক্রেটিক লেজিসলেশন হয়েই আসতেছে, এবং সেখানে পলিসি ফ্রেমার অথবা ইভেন লেজিসলেটিভ ড্রাফটিং উইংয়েরও কোনো কোনো ক্ষেত্রে ইনপুট থাকে না। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। শামা ওবায়দা, বা আপনি যদি বলেন যে রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র, এইটা নিয়ে আমরা কথা বলছিলাম, পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে, একটা পালাগানে রাজনীতি চলছে আসলে। জি, ধন্যবাদ আপনাকে। এখানে আজকে আরটিভির আপনাদের গোল টেবিলে উপস্থিত আমার সাথে যারা আছেন সকলকে, এবং এই করোনাকালীন সময়ে, এই বিপদের সময়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমলাতন্ত্র, রাজনীতিবিদদের কি দায়িত্ব, রাজনীতিবিদদের কি করণীয়, আমলাদের কি করণীয়, এই ডেফিনিশন গুলা কিন্তু খুব সুস্পষ্ট ভাবে আছে আমাদের সংবিধানে। আমলাদের কি কাজ এবং প্রশাসনের কি কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের কি কাজ, অত্যন্ত ক্লিয়ার। এখন তোফায়েল আহমেদ সাহেবের মতো একজন প্রবীণ নেতা যখন একটি কমেন্ট করেছেন, অনেকদিন পরে উনি করলেন, উনি অনেকদিন চুপ ছিলেন, আমি দেখলাম যে বহুদিন পরে উনি সংসদে একটি কথা বললেন, এবং এই কথাটি যখন উনি বললেন যে উনি রাজনীতিবিদদের অবস্থান সচিবদের উপরে, এবং রাজনীতিবিদদেরকে সচিবদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে দেখে সব জায়গায় উনি ক্ষোভ প্রকাশ করেছেন। তার মানে এমনও হতে পারে যে ওনার নিজ এলাকায় বা নিজ জেলায় একই ঘটনার সম্মুখীন উনি হয়েছেন। এখন এটাই কি স্বাভাবিক নয়? 2018 সালের নিশিরাতের নির্বাচনের পরে এখন যারা সংসদে আছেন, এখন আমার ভাই একটু আগে জাতীয় পার্টির নেতা উনি বললেন যে কোনো কারণে হোক রাজনীতিবিদরা ক্ষমতা এখন কম। যে কোনো কারণটা কি? এখন যে কোনো কারণ হচ্ছে যে আপনি যখন নির্বাচনের সময় আমলাদের উপরে নির্ভর করবেন ভোট ডাকাতির জন্য, ডিসিএসপির উপর নির্ভর করবেন ভোট ডাকাতির জন্য, ওসিএসআই এর উপর নির্ভর করবেন ভোট ডাকাতির জন্য, সংশ্লিষ্ট টিএনওর উপরে নির্ভর করবেন ভোট ডাকাতির জন্য, অবশ্যই যে কোনো কনস্টিটিউয়েন্সিতে যে কোনো পার্লামেন্ট মেম্বারের চেয়ে, যে কোনো রাজনীতিবিদের চেয়ে ওই এলাকার ডিসিএসপি এবং সংশ্লিষ্ট সচিবরা বেশি পাওয়ারফুল হবে, সেটাই স্বাভাবিক। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যে ধ্বংস করেছে আওয়ামী লীগ, সেটারই একটা বাই প্রোডাক্ট হচ্ছে যে সচিবরা ওনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব এবং কর্তব্যের বাইরে গিয়ে ওনারা পাওয়ার খাটাচ্ছেন বা ক্ষমতা দেখাচ্ছেন। এই যে কিছুদিন আগে রোজিনা ঘটনা ঘটলো, আরেকটি স্মল এক্সাম্পল অফ সচিবরা কি ধরনের পাওয়ার দেখাতে পারে, যে একজন সাংবাদিককে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় আটকে রাখতে পারে কোনো কারণ ছাড়া। তো এই জিনিসগুলা কিন্তু হচ্ছে। এখন আপনি পালাগান বলেছেন, তো কাজী ফিরোজ রশিদ সাহেব, তো পালাগান তো ওনাদের ভিতরেও হচ্ছে। এখন আমি দেখছি যে প্রাক্তন মেয়র খোকন সাহেব আর ফজলিনুর তাপস বর্তমান মেয়রের মধ্যে পালাগান হচ্ছে। মানে পালাগান, যদি কাজী ফিরোজ রশিদ সাহেবের ভাষায় যদি আমি বলি, পালাগান হচ্ছে, কে কত দুর্নীতি করেছে এ ওকে দোষারোপ করছে। দুর্নীতি তার মানে কি? দুর্নীতি ইজ প্রুভেন। সিটি কর্পোরেশনে দুর্নীতি হয়েছে, দ্যাট ইজ প্রুভেন। বাট কে কত বেশি দুর্নীতি করেছে একজন আরেকজনকে দোষারোপ করছে, দুইজনই আওয়ামী লীগের খোদ লোক। আচ্ছা, মির্জা কাদের সাহেব যিনি যে বলেছেন যে ফিরোজ রশিদ সাহেব যে সকালবেলা উনি তো একটা সোফায়, এক রঙের সোফায় বসে প্রতিদিন উনি পালাগান করছেন ফিরোজ রশিদ সাহেবের ভাষায়। তা এখন এই আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাইও তো পালাগান করছে গত 1 বছর ধরে। এখন পালাগান তো চলছে, বিভিন্ন ভাবে চলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সাফারার কারা। এই জিনিসটা উঠে আসছে কেন? করোনাকালীন সময় ডিসিএসপি দের মাধ্যমে ত্রাণ বিতরণ হচ্ছে, সচিবদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ত্রাণ বিতরণের জন্য, সচিবদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে করোনাকালীন সময়। এই জিনিসটা রাজনীতিবিদদের হাতে ঘা লেগেছে। তোফায়েল আহমেদ সাহেব উনি অনেক প্রবীণ নেতা, উনি আমার বাবার সাথে রাজনীতি করেছেন। আমার বাবা আপনারা জানেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। উনি সবসময় বলতেন, আমি জন্মের পর থেকে শুনে এসেছি, রাজনীতিবিদরা দেশ চালাবে এবং আমলারা অ্যাডমিনিস্ট্রেশন তারা তাদের কাজ করবে, কিন্তু পলিসি
পলিসি মেক করবে পার্লামেন্ট মেম্বার্সরা এবং রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের কাজ হচ্ছে জি জনগণের সেবা করা, কিন্তু জনগণের সেবা কিন্তু রাজনীতিবিদরা করতে পারছে না। আজকে তোফায়েল সাহেবেরও কিন্তু অপমানিত হচ্ছেন উনি, কারণ 2018 ইলেকশন যদি ফেয়ার হতো তাহলে হয়তো উনি ওনার এলাকা থেকে নৌকায় ভোট নিয়ে কিন্তু উনি জিতে আসতে পারতেন। কিন্তু আজকে যেহেতু ওই ইলেকশন প্রশ্নবিদ্ধ, সুতরাং তোফায়েল আহমেদ সাহেবের এমপিশিপও আজকে প্রশ্নবিদ্ধ যে উনি আসলে এই নৌকায় ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন কিনা। এই বাস্তবতায় আজকে এই যে পরিণতি, জি এই যে পরিণতি যে সবাই শামাপা, অনেক ধন্যবাদ। আমাদের একটু ব্রেকে যেতে হবে, ফিরে এসে আমরা এই আলোচনা আবার শুরু করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আমরা এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম পালাগানি রাজনীতি ও লকডাউন। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা আলোচনা করছি পালাগানি রাজনীতি ও লকডাউন। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা যাব। আমাদের সঙ্গে আছেন আহসানুল ইসলাম টিটু এমপি। আহসান ভাই, আপনি যদি একটু বলেন, যতক্ষণে আলোচনা হয়েছে পালাগানি রাজনীতি, পার্লামেন্টে আলোচনা আমলাতন্ত্র বনাম রাজনীতিবিদদের ভূমিকা, এই কথা হয়েছে। টিটু ভাই প্লিজ, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা করোনার একটা কঠিন সময় আজকে আলোচনা করছি এবং আগামীকাল থেকে আমাদের একটি কঠোর মানে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করি আজকে এই টিভি যারা দেখছেন আপনার মাধ্যমে আমি সকলকে কঠিনভাবে এই লকডাউনটা যদি আমরা মানতে পারি তাহলে আমরা কোভিডের একটা মানে গতিটা একটু লাগাম টেনে ধরতে পারবো আর কি। তো যে আলোচনা হচ্ছিল সেই আলোচনার সূত্র ধরে আমি আমার মূল্যায়নটা বলবো। আমি কাউকে বক্তব্যের কোনো কাউন্টার করব না। আমি যে জিনিসটা প্রথমে বলতে চাই যে দেখেন 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যে রাজনৈতিক পরিবেশ এদেশে তৈরি হয়েছে, সামরিক শাসনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। এবং মানে একটা বইতে আমি পড়ছিলাম, মহিউদ্দিন আহমেদ একটি বিএনপি কে নিয়েই লেখা একটা ইতে উনি উদ্ধৃত করেছিল যে জিয়াউর রহমানের প্রশাসন ছিল প্রকৃতপক্ষে সামরিক ও অসামরিক আমলাদের যুক্ত ফ্রন্ট। আমি একটু আপনাকে বলি, একটু সমবায়কে একটু মনে করায় দেওয়ার জন্য আমি তথ্য নিয়েই কথাটা বলছি, উনি যদি উত্তর দেয়। 1976 সাল থেকে 81 সালে ওনার মন্ত্রী এবং উপদেষ্টা পরিষদে এমাজউদ্দিন সাহেবের একটা লেখা থেকে আমি বলছি, সামরিক কর্মকর্তা ছিল 13 জন, অসামরিক আমলা ছিল 8 জন, শিল্পপতি ছিল 18 জন। টোটাল তার ক্যাবিনেটে উপদেষ্টা এবং সব মিলে তার মধ্যে 39 জন ছিল হলো সামরিক কর্মকর্তা, আমলা এবং শিল্পপতি। আর সেইখানে মাইনরিটি ছিল হলো দলছুট একদল রাজনীতিবিদ, তাদের সংখ্যা এর অর্ধেকও ছিল না। তো জেলা পর্যায়ে 40 জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের 22 জন ছিল সামরিক কর্মকর্তা। পরিকল্পনা কমিশনে 1975 সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকারের সময় পরিকল্পনা কমিশন চলত শিক্ষাবিদ, অর্থনীতিবিদদের দিয়ে, এবং পরিকল্পনা কমিশনে উনি জিয়াউর রহমানের সময় আমলারা সচিবের দায়িত্ব এবং ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব শুরু করে। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা কিন্তু সামরিক শাসকদের হাত ধরে চলে আসছে। আজকে উনি যে কথাটা বললেন ত্রাণ বিতরণ করবে ডিসি, ইউনো, ত্রাণ কি আমরা সংসদ সদস্যরা বিতরণ করব? আমরা তো আমাদের উপজেলা পরিষদের উপদেষ্টা, আমরা আমাদের হাসপাতালের সভাপতি, তো আমরা নেতৃত্ব দেই, গাইডলাইন দেই, পলিসি দেই, সেই পলিসিটা বাস্তবায়ন করবে ইউনো এবং আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা থাকেন তারা এবং স্বাস্থ্য কর্মকর্তারা। এখানে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হলো, আমি আজকে সকালেও আমার এলাকায় মানে আমাদের প্রান্তিক চাষিদের জন্য সার এবং বীজ বিতরণের অনুষ্ঠান ছিল, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে ছিলাম। সেখানে আমাদের তালিকা করতে কৃষি অফিসার এবং সেইখানে কৃষকদের মাঝে আমরা দিলাম। তো এই জিনিসগুলা তো তালিকা এবং আমলাদের কাজ আমলারা করবে। আমাদের কাজটা হলো পলিসি ডিরেকশন দেওয়া, কিভাবে তালিকা তৈরি হবে, তালিকা স্বচ্ছ হয়েছে নাকি, এই জিনিসগুলো দেখা। বিতরণ তো তারাই করবে। হ্যাঁ, এক সময় বিএনপির সময় দেখা গেছে
যে ওর নাম জানি কি ত্রাণের টিম বিএনপির এমপি মন্ত্রীদের ওখানে পাওয়া গেছে, ওনারা খুব খুশি হইতো। আজকে যদি মন্ত্রীরা এগুলা দায়িত্ব থাকতো তাইলে ওনারা ঢালাও ভাবে প্রচার করতে পারতো এইটাই হয়েছে এইটাই হয়েছে, বা কোনো এমপি ত্রাণে দুর্নীতি করছে। এখন তো এই জিনিসগুলোর সুযোগ নাই, এখন এই সুযোগটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দিচ্ছে না। তো এই জিনিসগুলা ওনাদেরকে ভালো লাগার কথাও না। তো এই জন্যই ওনারা এই কথাগুলি তুলে ধরছেন বারবার। আমার মনে হয় যে সমবায় সহ যারা কথাগুলি বললেন যে এই গত 50 বছরে বাংলাদেশের যে বিভিন্ন সরকার ছিল সেইখানে যেভাবে রাজনীতিবিদরা আমাদের আজকে দলে কয়জন সামরিক মন্ত্রী আছে বলেন, কয়জন আমলা মন্ত্রী আছে বলেন, বলতে পারবেন না। আর 1971 থেকে এই যে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর হচ্ছে, এই সময়ের মধ্যে যে সরকারগুলি আওয়ামী লীগ ছাড়া বাকি যে সরকারগুলি ছিল সেইখানে আমলা নির্ভর, সেইখানে সামরিক শাসক নির্ভর, এবং এরাই দেশটাকে চালাইছে। আমরা তো চেষ্টা করতেছি রাজনীতিবিদদের মাধ্যমে দেশের আমলাদের বারে আরেকটা কথা, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বলেছিলেন যে সংসদে কিংবা রাজনীতিবিদদের 70% কিন্তু ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছেন। মহামান্য রাষ্ট্রপতি কিন্তু অনেকবার এইটা বলেছেন। এর কোনো আপনারা কিভাবে দেখছেন এটাকে? দেখুন, আগে ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে চাঁদা দিতেন, এখন আর চাঁদা দিতে হয় না, তারা নিজেরাই রাজনীতি করছেন এবং নিজেরাই এমপি হয়ে যাচ্ছেন। না, ঠিক আছে, আপনার কথা আমি মহামান্য রাষ্ট্রপতি বেশ অনেকবার বলেছেন। রাষ্ট্রপতি মহোদয় কি বলছে শুনেন। পাকিস্তান আমল থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বাংলাদেশে ওই দিদেন পাকিস্তানে কোনো বাঙালি ব্যবসায়ী পরিবার ছিল না, বা বাঙালি ব্যবসা করার কোনো সুযোগই ছিল না। অর্থনীতির 2/3 নিয়ন্ত্রিত হলো পশ্চিম পাকিস্তানে, এবং 100% বড় শিল্পপতি ব্যবসায়ী সবাই ছিল হলো পাকিস্তানি। স্বাধীনতার পরে এই স্বাধীন বাংলাদেশে ধীরে ধীরে পুঁজির বিকাশ ঘটে, এবং পর্যায়ক্রমে এদেশে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একটা জনগোষ্ঠী তৈরি হয় যারা নিজেরা শিল্প কল কারখানা করে। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, আপনি দ্বিমত করতে পারেন, যে কোনো পেশা থেকে এমপি হতে পারে, রাজনীতি করতে পারে। তো আমার নাম জানি কি, সেখানে দেখতে হবে যে রাজনীতি যখন সে করে তখন সে ব্যবসা করে কিনা। আবার এমনও তো আছে যে অনেকে রাজনীতি করতে করতে ব্যবসায়ী হয়ে গেছে, তো এর সংখ্যাও কিন্তু একেবারে কম হবে না। এখন পিওর রাজনীতিবিদ কতজন আছে এটাও কিন্তু দেখার বিষয়। তো আমি ওই তর্কে যাব না। যে কোনো প্রশাসন থেকে, আমেরিকায় রাষ্ট্রপতি ছিল, উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এর আগে বুশের ছেলে যে বুশ ছিল, তারাও সব ব্যবসা করে, তাদের পরিবারের সবাই ব্যবসা এবং রাজনীতিতে। আমেরিকার আপনি বড় বড় ইতে দেখবেন যে সেইখানে ব্যবসায়ী কে কোন ইনকাম সোর্স থেকে আসলো, কোন গ্রুপ থেকে আসলো, আমার দেখার বিষয় ওইটা না। আমার যেটা দেখার বিষয় বা বিবেচ্য বিষয় সেটা হলো যে যখন আমি আমার দায়িত্ব পালন করতেছি, আমি এখন একজন সংসদ সদস্য হিসাবে আমার শতভাগ দায়িত্ব পালন করছি কিনা, আমি আমার রাজনীতিটা ঠিক মতো করছি নাকি, মানুষকে নিয়ে করতেছি নাকি আমি এমপি এটাই সমস্যা। ব্যবসায়ীরা তো তার ব্যবসায়িক স্বার্থটাকে প্রধান দেখে, সে এমপি হয়ে কি পার্লামেন্টে ওই ব্যবসার পক্ষেই আসলে এই কাজগুলো করে কিনা, আসলে সেই জন্যই হয়তো সমালোচনাগুলো আসে। আসলে না, সে যদি সেই কাজটা করে, সে তার পদে যথাযথ মর্যাদা রক্ষা করলো না। আর যদি সে কাজ, এটা তো আরো কনসাসলি করা উচিত যে আমি এখন জনপ্রতিনিধি, জনগণকে নিয়ে আমি কাজ করব, কিভাবে হবে। হ্যাঁ, দেশকে ভালো করতে হলে, দেশে যদি আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চান, অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। আপনার সেই অভিজ্ঞতাটা লাগিয়ে কিভাবে দেশকে আপনি, সেই জন্য আপনি দেখবেন যে অনেক দুষ্ট লোকরা কিন্তু এমপি হতে চায়। এটা আমরা বলেছিলাম যে এমপি হওয়ার মধ্যে একটা মধু নিশ্চয়ই আছে। যে পাপুলের মতো একটা দুষ্ট লোক, সে কিন্তু এত হাজার কোটি টাকা তার এমপি হওয়ার ইচ্ছা হয়েছে। এটি আমাদের জানবার ইচ্ছা, কেন এমপি হতে ইচ্ছে করে। এবং তার একা না, তার স্ত্রীরও ইচ্ছা করেছে, দুজনকে তিনি এমপি বানিয়েছেন জাস্ট টাকার জোরে। কিভাবে সম্ভব আসলে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। টিটু ভাই, আমি যাব, আমি একটু অধ্যাপক সিদ্দিকুর রহমানের থেকে শুনে তারপর আপনার কাছে আবার ফিরে আসবো। অধ্যাপক সিদ্দিকুর রহমান। ধন্যবাদ। আজকের এই যে আমাদের সহ আলোচক আছেন সবাই রাজনীতির সাথে যুক্ত, রাজনীতির মানুষ, আমি রাজনীতির বাইরের মানুষ। আমরা রুবায়েত যে কথাটি বলছিলেন যে আমরা এই সময় এমন সময় একটা আলোচনা করছি যে সময় আমাদের বাংলাদেশ দ্বিতীয় করোনার যে ঢেউ সেটাতে আমরা জনজীবন নাকাল, এবং আগামীকাল থেকে কঠোর লকডাউন। এখানেও দেখেন আমলাতন্ত্রের কারসাজি। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, করোনার আমরা 15 মাসের অভিজ্ঞতা হয়েছে, সেই সময়ের মধ্যে এখন জনস্বাস্থ্যবিদদেরকে আমরা বলতে শুনছি যে তারা সরকারকে পরামর্শ দেন একরকম,
আমলাতন্ত্র সেটা ঘুরিয়ে তাদের মতো করে অন্যরকম বাস্তবায়ন করে। এই লকডাউন কিন্তু হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল শাটডাউন। এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে অন্তত পক্ষে 15 দিনের জন্য কঠোর শাটডাউনের একটা পরামর্শ দিয়েছিলেন, এবং সেইখানে শাটডাউনের পরিবর্তে 15 দিনের লকডাউন হয় নাই, হচ্ছে মানে 7 দিনের লকডাউন। এবং বাংলাদেশে একটা আশ্চর্যের বিষয় যে লকডাউনের জায়গায় কঠোর নিয়ন্ত্রিত এবং নানা রকমের অভিধায় আমরা এটাকে বিবেচনা করি, এবং এগুলোর সাথেও আমলাতন্ত্রের একটা সংযোগ আছে, সেটি আমরা সবাই জানি এবং সব জায়গায় এটি আলোচনা হচ্ছে। আমি যে কথাটি বলছি যে আমার আগে যিনি আলোচনা করলেন আমাদের মাননীয় সংসদ সদস্য, তার বক্তব্যের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের রাজনীতির দৈন্যতাও একটা আমরা লক্ষ্য করছি। তিনি অবলীলায় বলে ফেলছেন যে আমলারা এগুলো করছেন, তিনি এইগুলো করছেন না, এবং তিনি এই কথাটাও বলছেন যে মন্ত্রীরা ত্রাণ চুরি করেছে আগে, এখন তো তাদেরকে সেই সুযোগ দিচ্ছেন না। এই কথাটা বলার মধ্যে একজন রাজনীতিবিদের কাছে এটা কিন্তু অত্যন্ত, আমি মনে করি, অসম্মানজনক যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না যে তিনি এই কাজটা করতে পারেন। তো এর ফলে কাকে দেওয়া হচ্ছে? আমলাদের। আমি বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এবং আমাদের কাজী ফিরোজ রশিদ সাহেবের 28 তারিখে জাতীয় সংসদে যে বক্তব্যটি রেখেছেন, সেই বক্তব্যটা আমি সেই দিনই শুনেছি, এবং এই গত 2 দিন আমরা দেখেছি যে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। আপনি দেখুন যে রাজনীতি, উনি উদাহরণ টানলেন জিয়াউর রহমানের সময়ের, এই ছিল সেই ছিল। আমাদের রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্য যেটি হচ্ছে সেটি হলো যে আমরা অতীতমুখিতা এবং অতীতের খারাপ কাজটা দিয়ে নিজের কাজটাকে জায়েজ করতে চাই। জিয়াউর রহমানকে তো কথায় কথায় আপনারা সামরিক শাসক বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, সেই রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর কথাও আমরা বলছি, তার জন্ম শতবার্ষিকীতে আমরা পালন করছি, এবং সেই সময় এসে আমরা রাজনীতিবিদদের হাতে নেই, আমলাতন্ত্রের হাতে চলে গেছে, সেই বিষয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে দেখেন সেইখানে কারা? অবসরপ্রাপ্ত আমলারা। সদ্য প্রয়াত এসটি ইমাম সাহেব গত নির্বাচনে মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। মশিউর রহমান সাহেবের কথা আমরা জানি, তৌফিক এলাহি সাহেবের কথা আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকারের সময় তার কি পরিণতি হয়েছিল জানি, কিন্তু তারা তো মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে আছেন। এবং রাজনীতিবিদ যারা আছেন সেই রাজনীতিবিদরা কিন্তু ক্রমান্বয়ে তোফায়েল আহমেদের মতো আওয়ামী লীগের পরীক্ষিত রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে গেছেন। আপনি একটু আগে কথা বলেছিলেন যে 2015 সাল থেকে আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের যে নির্বাসন হচ্ছে এবং সেইখানে এসে ভুইফুর ব্যবসায়ীদের হাতে যে রাজনীতি চলে যাচ্ছে সেই কথা তিনি বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে, সর্বশেষ সমাবর্তনে তিনি যেখানে এসেছিলেন সেইখানেও তিনি একই কথা বলেছেন। এবং শুধুমাত্র রাজনীতিবিদ না, সেখানে শিক্ষক এবং আমলারা তারা চাকরি জীবনের শেষ সময়ে এসে তাদের একটা টার্গেটই তৈরি হয়ে যায় যে তারা জাতীয় সংসদে নির্বাচন করবেন, রাজনীতির সাথে যুক্ত হবেন। এবং সেই জন্য রাজনীতির সাথে যেহেতু অর্থনীতির বা টাকার একটা সম্পর্ক এখন জড়িত হয়ে গেছে, সেই জন্য যে কোনো ভাবে তারা একটা অর্থ সংগ্রহের জন্য দুর্নীতি, নানা রকমের কায়দা কানুন করে তারা রাজনীতিতে নাম লেখান এবং নির্বাচন হন। এবং বছরের পর বছর, কাউসার ভাই এখানে বসে আছেন, তাদের মতো যারা রাজনীতি করেন তারা কিন্তু নির্বাচনের সময় টিকিটটা তারা সংগ্রহ করতে পারেন না, যে তাদের উপর দিয়ে অত্যাচার নিপীড়ন যায়, কিন্তু তারা টিকিটটা সংগ্রহ করতে পারেন না। ডক্টর সিদ্দিক, আমরা কয়েকদিন আগে একটা খবর দেখেছিলাম, আপনি যেটা বললেন অবসর পর্যন্ত তার অপেক্ষা করছেন না, অবসরের আগে ডক্টর সিদ্দিক প্লিজ ডক্টর সিদ্দিক ছিল ব্যবসায়ীরা। বঙ্গবন্ধুর আমলে 73 সালে ডক্টর সিদ্দিক প্লিজ 13% ছিল ব্যবসায়ী। আমি কথা বলছি, জিয়াউর রহমানের সময় এসে এটা 30% কাছাকাছি গিয়েছে। 96 সালে সেই সংখ্যা হয়েছে 48%। জি ডক্টর সিদ্দিক, ডক্টর সিদ্দিক, আমি যেটা বলতে যাচ্ছি, কয়েকদিন আগে আমরা খবরের কাগজে দেখেছিলাম আপনি বলছেন যে একজন আমলা অবসরের পরে প্রস্তুতি নেয় রাজনীতি করার। আমরা দেখলাম সিটিং সচিব থাকা অবস্থাতেই সে হচ্ছে একটা হাসপাতাল দিয়েছে এবং সেই হাসপাতাল নিয়ে সে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেছে। এখন ওইখানকার যে সিটিং এমপি, সেও আগে আমলা ছিল, সে তার দলবল নিয়ে তাকে পানিতে ফেলে দিয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। অবসরও আর সইছে না, আসলে থাকা অবস্থায় কাজ শুরু করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? সেটুকু বলি, ঘটনাক্রমে সেটি আমার পার্শ্ববর্তী সংসদীয়, একটু যদি বলেন, আপনি খোলাসা করেন। আমার পার্শ্ববর্তী সংসদীয় এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেটি আমার পার্শ্ববর্তী সংসদীয় এলাকায়। এবং শুধু তাই নয়, করোনা কালে এই যিনি আমলা ছিলেন তিনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসাবেও তিনি দায়িত্ব পালন করছিলেন। এবং শুধু তাই নয়, এই করোনাতে তার স্বাস্থ্য সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের 1 সপ্তাহের মধ্যে তিনি করোনায় তার স্ত্রী বিয়োগের ঘটনাও ঘটেছে।
তো যাই হোক, আমরা দেখেছি যে এই দুই আমলা, একজন সাবেক এবং বর্তমান আমলার, তাদের যে রাজনৈতিক উচ্চবিলাস এবং এই উচ্চবিলাসকে কেন্দ্র করে সেখানে যে ঘটনাটি ঘটেছে, সেইখানে আমরা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে রাজনীতিতে আমাদের রাজনীতিবিদরা কিভাবে নির্বাসিত হয়ে যাচ্ছেন, কিভাবে মানে তারা আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাচ্ছেন। এবং আপনি দেখেন, যিনি আজকে সিটিং এমপি আছেন সেখানে, তিনি আমলা, তিনি কিন্তু তার ছেলে রাজনীতির সাথে কোন রকমের দূরতম সম্পর্ক নাই, কিন্তু উত্তরাধিকার হিসাবে কিন্তু তাকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করছেন তাদেরকে কিন্তু আস্তে আস্তে করে বিতাড়িত করা হচ্ছে। উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান তার সংসদীয় এলাকায়, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী লীগের দুঃসময়ের সাথেও তিনি কিন্তু কান্ডারি, তাকেও কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির ব্যবস্থা করা হয়েছে। তো এই ধরনের আমরা যে কথাটি আপনাকে রুবায়েত বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আজকে আমাদের রাজনীতিবিদরা বুঝুন বা না বুঝুন, এই যে আমলারা যারা এই পরিস্থিতি তৈরি করছেন ভবিষ্যতে আর রাজনীতির জন্য অশনি সংকেত। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকুন। একজন দর্শকের ফোন আছে, ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে বলছি, আমার নাম ফরহাদ আহমেদ। বলুন। আমাদের পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্য তুফাইল আহমেদ, কাজী ফিরোজ রশিদ সহ অন্যান্যরা আমলাতন্ত্র নিয়ে যেভাবে কথা বলছেন তাতে ধারণা করা যায় যে দেশ আমলারা চালাচ্ছে। এখন আমার ভাবনায় চারটা জিনিস কাজ করতেছে। এক, হয় আমলারা ক্যাবিনেট এবং পার্লামেন্ট মেম্বার উনাদের চেয়ে দক্ষ এবং অভিজ্ঞ, আদারওয়াইজ আমলারা কৌশলে উনাদের কাছ থেকে দেশকে হ্যান্ডেলিং করার বা কন্ডাক্ট করার ক্যাপাসিটিটা উনাদের হাতে নিয়ে নিছে, অথবা রাজনীতিবিদরা তাদের নিজেদের দোষে আমলাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। ওকে, 2 নম্বর পয়েন্ট কি আপনার? তৃতীয় পয়েন্ট যে 2 নম্বর, 4টা পয়েন্ট বলছেন আপনি। কোনটা হইতে পারে এটা আমি জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। কাউসার ভাই যদি একটু বলেন। রুবায়েত, আমার কথা কাউসার না, এবিএম কাউসার যদি বলেন, উনি অনেকক্ষণ বলেননি। একটা যদি বলেন কাউসার ভাই, একটু আগে বলা হয়েছিল একটা আলোচনায় যে এই যে 64 জেলায় যে 64 জন সচিবকে দেয়া হয়েছে, একজন এমপি প্রশ্ন তুলেছিলেন, তাদেরকে তো দেখলাম না আসলে কাজ করবার জন্য, তারা একটাবার সেই জেলায় কিন্তু ভিজিট করেন নাই। তাহলে কি দায়িত্ব কোত্থেকে পালন করছেন আমরা ঠিক বুঝতে পারছি না। কাউসার ভাই যদি বলেন। আমি অনেকক্ষণ পর আলোচনায় আসলাম যে আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? স্ক্রিনটা কি ঠিক করা যায়? আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। আমি আসলে ঠিক করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি না, খুব ছোট দেখাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? কথা শুনতে পাচ্ছি। ওকে, প্লিজ ক্যারি অন। আচ্ছা, রাইট। সেটা হলো যে আমরা কি সময়টায় আছি। রাত পোহালে আমাদের অনেকগুলি বিধিনিষেধ মেনে চলতে হবে এবং আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে তারা যেন মেনে চলে। দেখুন, আমরা প্রায় 15 মাস এই করোনার সাথে বসবাস করছি, যুদ্ধ করছি, কখন সংক্রমণ বাড়ছে। কাউসার ভাই, আপনার ঘরে ফ্যান চলছে, ফ্যানটা কি বন্ধ করা যায়? এটা নয়েজ হচ্ছে। সিলিং ফ্যানটা যদি একটু বন্ধ করেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বলতে থাকুন। হ্যাঁ, সেটা হলো, দেখুন, এই যে সময়টা আমরা পার করছি, আমাদের দলের প্রধান, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা, ওনাকে দেখতে হবে যে উনি কিভাবে সমস্যাটা চালিয়ে উত্তরণের চেষ্টা করছেন। এখানে রাজনীতিরা করছে না আমলারা করছে সেটা বিষয় না। বিষয় হলো বৈশ্বিক সমস্যা, আমরা বাংলাদেশেও ফেস করছি, এটা কিভাবে কাটিয়ে উঠছি। আজকে যে আলোচনাটা হচ্ছে, এটার আলোচনার সময় আমি মনে করি না, কেন আমাদের টিপু এমপি অলরেডি বলেছেন যে 75-এর পরে কারা কাদেরকে এনেছেন, কিভাবে সরকার চালিয়েছেন, দেশ চালিয়েছেন, ওই আলোচনায় আমি যেতে চাই না। আমার কথা হলো যে আমরা আগামীকাল থেকে যে কাজটা শুরু করতে যাচ্ছি, এটা যদি সঠিকভাবে করতে না পারি, আমাদের দেশে হয়তোবা মৃত্যুর হারও বাড়তে পারে, সংক্রমণের হারও বাড়তে পারে। এটা কমাতে গেলে আমাদের জাতীয় একটা যুদ্ধের মতো আমাদেরকে কাজ করে যেতে হবে এবং সেই জন্য জননেত্রী শেখ হাসিনা যাকে যখন যেখানে মনে করেছেন সেখানে উনি দাঁড় করিয়েছেন, কাজ করিয়েছেন। দেখুন, যাদের ব্যাপারে কথা হচ্ছে, আমি আমাদের মাননীয় সাংসদ, মাননীয় মন্ত্রী বা আমরা যারা রাজনীতি করি, আমাদের কারে দুষ্কৃতি বলছি, আমরাও কিন্তু কন্টিনিউয়াস কোনো কাজ করি না, প্রতিদিন করতে চাই না, মাঝে মাঝে করতে চাই। দেশ তো আর মাঝে মাঝের জন্য বসে থাকে না,
প্রতিদিন কাজ করতে হয়। দেখুন গত মার্চ এপ্রিল মাসে আমরা কি দেখেছি, আমরা অনেকেই মাঠে যাওয়ার চিন্তা করি নাই, আমরা ভয় পেয়েছিলাম, আতঙ্ক ছড়িয়েছে অনেকে। তখন কিন্তু এই আমলারা, আমি বলবো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা কিন্তু মাঠে ছিল, কাজ করেছে, জননেত্রী তার মধ্যে দিয়ে কাজ করিয়েছেন। দেখেন শামা ওবায়দ বলেছেন ওনার বাবা মুক্তিযুদ্ধের সংগঠন ছিলেন। আজকে আমরা কি দেখছি, যদি আমাদের দেশ 50 বছরে পা দিয়েছে, আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি অত্যাচারী দৌড়ে শ্যামা ওবায়দরা তাদের প্রতিনিধিত্ব করেন, তাদেরকে ভূগোলে রাখেন, তাদের দিয়ে চলতে চেষ্টা করেন। হ্যাঁ, সাইদুল হক ভাই বলেছেন যে আমাদের পার্লামেন্টের কথা। দেখুন বিশ্বের অনেক দেশেই এখন অনেকগুলো কাজ হচ্ছে না, পার্লামেন্ট হচ্ছে না, বাজেট অধিবেশন হচ্ছে না। আমরা কিন্তু গতবারও বাজেট অধিবেশন হয়েছে, এবারও সীমিত আকারে যতটুকু পারা যায় সেখানে কিন্তু বাজেট পার্লামেন্টে পেশ করা হয়েছে এবং আজকে সেটা পাশ হয়েছে। হ্যাঁ, এখন বলতে পারেন সরকারি দল বাজেটের পক্ষে বাজেট নিয়ে কথা বলে, কিন্তু বিরোধী দল, আমাদের সংসদের বিরোধী দল বা রাজপথের বিরোধী দল যাদেরকে আমরা বলি, তারা কিন্তু সংসদের যে সময়টুকু পান সেটা সরকারের বিরুদ্ধে কথা বলেন। আজকে আমাদের আইনমন্ত্রীও বলেছেন যে আমাদের এমপিরা কথা বলতে গিয়ে দান গাইতে গিয়ে শিবের গীত গেয়ে ফেলেন। অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে কয়টি কথা বলার সেটা বলেন, ওনারা বাজেট নিয়ে কোনো কথা বলেন না, প্রস্তাবনা দেন না, দেওয়ার চেষ্টা করেন না। যেহেতু একটা বাজেট অধিবেশনে 1 মাস ব্যাপী চলে, অথচ আমরা গত 2টা বাজেট দেখলাম 8 থেকে 10টা ওয়ার্কিং ডেতে এই বাজেটটা আলোচনা হয়েছে সীমিত আকারে। জি, কারণ সেখানেও অনেক এমপিরা করোনায় পজিটিভ হয়েছে, আক্রমিত হয়েছেন, তাদেরও এটা মেনে চলতে হয়। সীমিত আকার হয়েছে। সবচেয়ে বড় কথা, জননেত্রী শেখ হাসিনা কোনো কিছু কিন্তু বাদ দেননি। ওকে, অনেক ধন্যবাদ কাউসার ভাই, অনেক ধন্যবাদ। আপনি জি, আমাদের এই আমরা যেভাবে বলি লকডাউন কম বেশি, কালকে যে মন্ত্রী পরিষদের যে নোটিশটা জারি হয়েছে সেটা কিন্তু বলেছে বিধিনিষেধ। এইগুলো আমাদের মেনে চলতে হবে, নয়তো একটা ভয়ানক ওকে, অনেক ধন্যবাদ আপনাকে এই কনসার্ন ব্যক্ত করার জন্য। আপনি সঙ্গে থাকুন। একজন দর্শক যে প্রশ্ন করেছেন যে আসলে আমাদের রাজনীতিবিদদের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যে কম্পিটেন্স, এই কারণেই আমলাদেরকে তিনি বলছেন যোগ্য, এই কারণেই তারা হয়তো রাজনীতিবিদদের উপর প্রভাবটা খাটাতে পারছে। আমি যেটা মনে করি যে আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন, আমাদের আমলাদের তারা কি কাজ করবেন, তাদের একটা পেশাগত তাদের দায়িত্বটা অত্যন্ত নির্দিষ্ট। এটা রাজনীতিকরা যারা নীতি নির্ধারণ করেন, যারা আইন প্রণয়ন করেন, রাষ্ট্রের দর্শন কি হবে, সরকারের দর্শন কি হবে, সরকারের রাজনৈতিক দিশা কি হবে, এটা নিশ্চয়ই রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার যারা নেতৃত্ব প্রদান করছেন তারা এটা নির্ধারণ করবেন। আমি দর্শকের সাথে যেখানে যোগ করতে চাই, কিন্তু এবং সেটা হয় কখন, দেশে যখন একটা সুস্থ স্বাভাবিক যখন গণতান্ত্রিক যখন প্রক্রিয়া থাকে, গণপ্রতিনিধিত্ব মধ্য দিয়ে একটা অবাধ শান্তিপূর্ণ একটা নির্বাচনের মধ্য দিয়ে ত্যাগী, আত্মনিবেদিত, সংগ্রামী জনগণের সাথে যাদের সম্পর্ক, তারা যখন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন সংসদে আসেন, তারা কোনো দল যখন সরকার গঠন করে, তখন তাদের যে রাজনৈতিক সাহসটা থাকে, নৈতিক তাদের যে সাহসটা থাকে, দুর্ভাগ্যজনকভাবে গত কবছর ধরে বাংলাদেশে যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এখন কিন্তু সরকারি দলের, আমি টিটো ভাই কীভাবে নেবেন বা সেটা আমি জানি না, কিন্তু মানুষ কীভাবে দেখে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সরকারের দেশ পরিচালনার জন্য যে রাজনৈতিক কর্তৃত্ব লাগে, মোরাল যে অথরিটি লাগে, মানুষের যে জনসম্মতি লাগে, মানুষের পপুলার যে ম্যান্ডেট লাগে, দুর্ভাগ্যজনকভাবে এখন সরকারের এটা না থাকবার কারণের জন্য এই সুযোগটাকে গ্রহণ করছে সমগ্র আমলাতন্ত্র। এবং আমি যখন বলেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে যখন সাক্ষ্য দেন যে কানাডার বেগম পাড়াতে যারা সেখানে ঘরবাড়ি তৈরি করছেন, যারা সেখানে বিনিয়োগ করছেন, তার মধ্যে আমলাদের সংখ্যা হচ্ছে বেশি, তখন আর কি লাগে? তখন আমলাদেরকে সরকার কোথায় গেছেন? কোনো আমলার বিরুদ্ধে আপনাকে যদি মামলা করতে হয়, সরকারের অনুমতি লাগবে। তার অর্থটা কি? আমরা বলছি আইনের চোখে সবাই সমান, অথচ এক দেশে দুই আইন। মানে কোনো আমলা যদি যাদের বিরুদ্ধে ধরেন দুর্নীতি দমন কমিশন বলি বা যারাই বলি, সুনির্দিষ্টভাবে অভিযোগ করলেও
সরকারি সেখানে অনুমতির সেখানে প্রশ্ন উঠবে। কথাটা এই জন্য বললাম, দেশে যখন রাজনীতি সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি যখন থাকে না, যখন একটা কর্তৃত্ববাদীর যখন আমরা দেখি যে পুরোটা ছেয়ে ফেলছে, তখন সামরিক আমলারা, আগে আমরা বলতাম, এখনও ওই যে একটা খুব বিখ্যাত কবিতা আছে রবীন্দ্রনাথের, যে এখন আমার টিটো ভাইরা মনে করতে পারেন, আওয়ামী লীগের বন্ধুরা মনে করতে পারেন যে তারা এখন দেশ চালাচ্ছেন। রবীন্দ্রনাথ একটা খুব বিখ্যাত কবিতা, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এখন পুলিশ মনে করে তারা দেশ চালাচ্ছে, আমলারা মনে করেন তারাই বর্তমান সরকারকে তারাই ক্ষমতা রেখেছেন, গোয়েন্দা সংস্থাগুলো মনে করেন তারাই কিন্তু সরকারকে বর্তমানে তারাই কিন্তু ক্ষমতা রেখেছেন। এই যে এরকম একটা জায়গা আসলো কেন? আসলো এই কারণের জন্য, দেশ থেকে কার্যত আমাদের বর্তমান মাননীয় আমাদের রাষ্ট্রপতি, তিনি একবার কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের নামে পাঠাগার উদ্বোধন করতে যেয়ে তিনি সেখানে বলেছিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি স্পিকার হিসেবে, আমার এই সংসদের 70% হচ্ছেন ব্যবসায়ী। তিনি যখন একথা বলেছেন, তার পরবর্তী পর্যায়ে সংসদে ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি টিটো ভাই যেটা বললেন, ব্যবসায়ীরা কি রাজনীতিতে আসতে পারবে না? অবশ্যই তারা পারবে, কিন্তু একটা সংসদে দেশের জন্য যারা আইন প্রণয়ন করবেন, তার 70-80-85% যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে সেই দেশের, তাহলে অন্যান্য পেশার যে শত ধরনের পেশার মানুষের স্বার্থটা কোথায় যাবে? যেমন এবার অর্থমন্ত্রী যখন বলেন যে, তিনি যখন বলেন আমার এবারকার বাজেটটা ব্যবসায়ী বান্ধব বাজেট, তিনি তো কেবল ব্যবসায়ীদের, তিনি অর্থমন্ত্রী না, 17 কোটি মানুষের জন্য নতুন অর্থ বছরের বাজেট তিনি তৈরি করবেন। একথা যখন তিনি বলেন, তখন এটাকে বলে তিনি নিজে একজন ব্যবসায়ী মানুষ। ইংরেজিতে একটা কথা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অনেক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশে সরাসরি এ ধরনের যারা কাজের সঙ্গে যুক্ত থাকেন, রাষ্ট্রের এ ধরনের নীতি নির্ধারণী পর্যায়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। আমাদের খাদ্যমন্ত্রী বলি, আমাদের বাণিজ্য মন্ত্রী বলি, অর্থমন্ত্রী বলি, তারা সরাসরি এমন পেশার সঙ্গে যুক্ত যা তার মন্ত্রিত্বের সাথে সংঘাতের জায়গাগুলো তৈরি করছে। এই সুযোগগুলো কিন্তু গ্রহণ করে কিন্তু আমলাতন্ত্র, যে কারণের জন্য আপনি খেয়াল করবেন পুরো রাজনীতির মধ্যে, একটু আগে আমাদের সঞ্চালক তিনি বললেন, নির্বাচনে যখন আপনি মনোনয়ন দেন, তখন আপনি কে মানুষটা কত ত্যাগী নিবেদিত, সেটা আজকে প্রধান বিবেচনা না। বিবেচনা হচ্ছে কত টাকা খরচ করতে পারবে, বিবেচনা হচ্ছে পেশি শক্তি কাদের হচ্ছে কতখানি বড়, এবং সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ম্যানুভার করে তিনি এমপি হিসাবে তিনি বেরিয়ে আসতে পারবেন কিনা। এবং এই তার মানে কি, পুরো রাষ্ট্রটা একটা দুর্বৃত্ত, মাফিয়া, বিত্তমান একটা সন্ত্রাসী, তারা কিন্তু পুরো রাজনীতি, অর্থনীতির অনেকখানি তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে। অনেক সময় সরকারকে পর্যন্ত এরা কিন্তু মানে এরা জিম্মি করে তারা। এই জন্য আমি প্রায় বলি সরকারের মধ্যে আমরা অনেকগুলো সরকার দেখি। সাইফুল ভাই, দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আপনাকে 1 মিনিট সময় দেব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। কে বলছেন? জি, আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। আমি বগুড়া শেরপুর থেকে বলছি। বলুন। নাম মোহাম্মদ সেলিম রেজা। বলুন। আমার কথা হচ্ছে যে আজকে অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য যে যখন বললেন যে কিছুদিন আগে ত্রাণ দেওয়া নিয়ে যে দুর্নীতি বা প্রশ্ন উঠছে সংসদ সদস্যদের, তখনই ঠিক সরকার কিন্তু আমলাদের হাতে এই জিনিসটা ন্যস্ত করে দিছে বা ভারটা দিয়েছে। তো এটা আসলে সরকারের, আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না এখানে। কিছু কাজ যদি আপনার আমলাদের হাতে দিয়েই দেয়, দেখা যাচ্ছে যে সমালোচনার ফলে কিছু কাজ যদি আমলাদের হাতে দিয়ে দেওয়া হয়, তখন কি পুরো দেশটাই কি আমলাতান্ত্রিক হয়ে যায়? আমার তো মনে হয় এটা কখনোই হতে পারে না। জি, অনেক ধন্যবাদ বগুড়া থেকে প্রশ্ন করার জন্য। সাইফুল ভাই 30 সেকেন্ড যদি শেষ করেন। আমি মনে করি উনি যে প্রশ্নটা করলেন, আমলাদের সুনির্দিষ্ট তাদের দায়িত্ব দেওয়া আছে। রাজনীতিকরা পুরো জিনিসটা, তারা নির্দেশনা যেটা কোনভাবে যাবে এটা, সেটা মানুষের কল্যাণটা রাজনীতিকরা যেভাবে বুঝবেন, যারা গণসম্পৃক্ত রাজনীতিক, নিশ্চয়ই আমলারা সেভাবে তাদের পক্ষে বোঝাটা সম্ভব না। সুতরাং রাজনীতিকরা তারা নেতৃত্ব প্রদান করবেন রাজনৈতিকভাবে, নৈতিকভাবে, এবং কোন ভিশন নিয়ে, কোন কর্মসূচি নিয়ে এগোবেন, এটাকে বাস্তবায়ন করবার দায়িত্ব অবশ্যই সেখানে যারা আমলারা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, নানা পর্যায়ে আছেন, নিশ্চয়ই তাদের সেখানে দায়িত্ব আছে। এর একটা উপযুক্ত সমন্বয়ের জায়গাটা, দুর্ভাগ্যজনকভাবে সরকার যদি জিম্মি হয়ে যায় এই আমলাতন্ত্রের কাছে, সরকার যদি জিম্মি হয়ে যায় এই দুর্বৃত্ত মাফিয়াদের কাছে, তাহলে কিন্তু দেশের সর্বনাশের জায়গা কিন্তু আমরা কিন্তু। অনেক ধন্যবাদ। আমি একটা বাক্য শেষ করি, যে জন্য
করোনা মোকাবেলার সময় সরকার গঠিত উপদেষ্টা বা পরামর্শ কমিটি তারা যে সমস্ত পরামর্শ দেন, সুপারিশ করেন, দেখা যায় আমলাতন্ত্রের কাছে এসে তখন সুপারিশগুলো অধিকাংশ থাকে না। তাদের জন্য যেগুলো ফিট করে তখন তারা সেভাবে, ওই যে বললেন শাটডাউন কিভাবে লকডাউন হয়ে গেল এবং সোমবারের শাটডাউন কিভাবে বৃহস্পতিবারে কার্যকরী হচ্ছে, এগুলো কিন্তু আমলাতন্ত্রের অনেকগুলো খেলা। অনেক ধন্যবাদ। এই খেলাগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। শামীম পাটোয়ারি যদি বলেন। না, যেটা টিটু ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে বা রাজনীতিবিদরা ব্যবসায়ী হচ্ছে, এটা কিন্তু একদম সত্য। ব্যবসায়ীরা রাজনীতি করতেই পারে। ইন্ডিয়াতে বহু বড় বড় রাজনীতিবিদ আছে যারা ধন সম্পদ ইনকাম করে শেষ বয়সে রাজনীতিতে গিয়েছে এবং ভালো রাজনীতিবিদ হয়েছে। যেটা হচ্ছে সারা জীবন রাজনীতি করে 4-5 বার এমপি হয়ে অনেকে ব্যবসা সেন্টার খুলে ফেলে ব্যাপক টাকা পয়সা ইনকাম করছে, এরকম নিউজগুলো আছে। যেটা আরও ডেঞ্জারাস, আমলারা ব্যবসায়ী হয়ে যাচ্ছে। পিআইওরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে কোম্পানি খুলে সেখানে লোকাল টেন্ডার করছে। যদি পিআইও লেভেলে দু একটা এরকম ঘটনা ঘটে থাকে বা আরও অনেক বেশি ঘটে, তাহলে সচিব লেভেলে মানে পরিকল্পনা মন্ত্রণালয় লেভেলে বা অন্যান্য লেভেলে কী হতে পারে, এবং হচ্ছেও তাই। নাহলে বিদেশের বাড়ি আমলারা কীভাবে করবে, তাদের বেতনের টাকা দেওয়া সম্ভব না। এই সামগ্রিকভাবে একটা ব্যবসাতন্ত্র পার্লামেন্ট রাজনীতিকে প্রভাবিত করছে, এবং আমি বলবো না সংসদে অনেক বেশি ব্যবসায়ী এটার জন্য প্রভাবিত করছে। গুটি কয়েক ব্যবসায়ী একটা সিন্ডিকেট তৈরি করেছে, একটা এলিটিস্ট ক্লাস তৈরি করেছে, একটা প্যাট্রিমোনিয়াজম ক্লাস তৈরি করেছে। বিজনেস এলিট এই শব্দটা ব্যবহৃত হয়েছে। এই শব্দটি দিয়ে তারা পলিসিকে ইনফ্লুয়েন্স করছে খুব লিমিটেড কিছু লোক। এটার জন্য ম্যাস সংসদ সদস্যকে দায়ী করার কোনো মানে হয় না। নাও যত গালি দেন, যত বঞ্চনা দেন রাজনীতিবিদ, সংসদ সদস্য ছাড়া কি দেশ চলবে? কেউ কখনো রাজনীতিবিদের বিকল্প অন্য কিছু ভাবতে পারছে না। দুর্নীতির জন্য যেসব দায়িত্ব রাজনীতিবিদদের হাত থেকে সরিয়ে অন্য কোনো মহলকে দেওয়া হয়েছে, সেখানে একটুকু দুর্নীতি কমেনি। এবং পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসাবে রাজনীতিবিদ এবং রাজনৈতিক সংস্থাগুলোকে যদি দায়িত্ব দেওয়া না হয়, তাহলে তাদের অভিজ্ঞতা কীভাবে হবে, তারা দক্ষ কীভাবে হবে, তৈরি কীভাবে হবে? তারা তৈরি না হলে দেশের কী হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা একজন কিশোরগঞ্জের ঘটনাটা বললেন যে সেখানে একজন সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় একটি হসপিটাল উদ্বোধন করতে গিয়েছিল এবং সেখানে একটা বেশ অপ্রীতিকর ঘটনা সেখানকার লোকাল এমপি করেছেন। দুজনের কেউই কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ না। একজন পুলিশের আইজি ছিলেন, অনেক শ্রদ্ধাভাজন আমাদের, আরেকজন অবশ্যই বর্তমান সচিব। তো দুজনেই কেউ কিন্তু সেই অর্থে রাজনীতিবিদ না, দুজনেই কিন্তু বিব্রতকর একটা পরিস্থিতি। কিন্তু রাজনৈতিক উচ্চাভিলাষ দুজনেই আছে। এখন আসেন এই প্রশ্নটা, আর্মির জেনারেল, পুলিশের আইজি, সচিব, সিনিয়র সচিব, ক্যাবিনেট সেক্রেটারি সবাই রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে রাজনীতিকে বেছে নিচ্ছে। রাজনীতি ইজ নট এ রিটায়ারমেন্ট অর রিহ্যাবিলিটেশন প্ল্যাটফর্ম। আমার 10 বছর চর এলাকা থেকে সংসদ পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে দেশের তৃণমূল উপজেলা ওয়ার্ড মিটিং পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা রিটায়ারমেন্টের পরে আমি কোনো কাজে লাগাতে পারবো না। এই অভিজ্ঞতা অমূল্য। এই অভিজ্ঞতা কোনো কিছু দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আমার জীবনে আমি 3.5টা ভোট করেছি। এই 3.5টা ভোটে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এটা কোনোভাবেই অন্য কিছুর সাথে তুলনা করা যাবে না। এই অভিজ্ঞতাগুলোর একটা পলিটিক্যাল অ্যাসেট আছে। আমার মতো তুচ্ছ নগণ্য রাজনীতিবিদ যদি এই অভিজ্ঞতা থাকে, আমার থেকে হাজার হাজার শত শত অভিজ্ঞ রাজনীতিবিদ বা পার্লামেন্টারিয়ান আছে, তাদের কালেকটিভ অভিজ্ঞতা হিউজ। সেই অভিজ্ঞতাকে বাইপাস করে কি রাষ্ট্র চলতে পারবে? কখনোই পেরেছে? কখনোই পারবে না। অনেকে বলছেন রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, লিমিট হয়ে যাচ্ছে, রিপ্লেস হচ্ছে, কখনোই হবে না। এগুলো সাময়িক উত্থানপত, তন্ত্রের খেলা। কখনো সেনাতন্ত্রের প্রভাব থাকে, কখনো পুলিশতন্ত্রের প্রভাব থাকে, কখনো ব্যবসাতন্ত্রের প্রভাব থাকে, কখনো পলিটিশিয়ানদের প্রভাব থাকে। এখন কিছুটা আমলাতন্ত্রের সাময়িক প্রভাব চলছে। অবশ্যই এটা স্থায়ী কোনো সমাধান না, এটা সবাই জানে। কোনো কোনো ক্ষেত্রে এটা আমলাতন্ত্রের জন্য বিব্রতকর। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেওয়া সব সচিবরা খুশি না, তারা এই দায়িত্ব খুব আগ্রহী ছিল না, কিন্তু তাদেরকে করতে হয়েছে, তারা চাকরি করে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা করতে পারতেন, 64 জেলায় উনি 64 জন এমপিকে জেলা বিষয়ক মন্ত্রী নিয়োগ করতে পারতেন। তবে একটা ক্রাইসিসে ওনাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত। ক্রাইসিসটা উনি কীভাবে হ্যান্ডেল করবেন, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। আমরা কিন্তু রুল বাই মেনি, সেখান থেকে রুল বাই ফিউ, এই মুহূর্তে রুল বাই ওয়ানে আছি। সো সেই ক্ষেত্রে উনি করেছেন এবং ম্যানেজ করেছেন। সো আমি এটাকে কোনো বড় বলি না, কিন্তু সামগ্রিকভাবে একটা ক্ষমতায়নের প্রভাব দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। টিটু ভাই যদি বলেন লাস্ট 3 মিনিটে যদি শেষ করেন। জি, ধন্যবাদ। আমি প্রফেসর সিদ্দিকুর রহমান সাহেব আমাকে বললো, আমি আবার একটু দায়িত্ব নিয়েই বলছি। নিশ্চয়ই। যে আমি একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব হলো আমার 2 উপজেলা প্রশাসন কিভাবে চলবে দিক নির্দেশনা দেওয়া, দাঁড়িয়ে থেকে ত্রাণ দেওয়া আমার দায়িত্ব না, এবং আমি দায়িত্ব এড়ানোর চেষ্টা করছি। আমি দায়িত্ব নিয়েই বলছি, আমার কাজটা আমি ঠিক মতো করছি।
দিক নির্দেশনা দিচ্ছি। আমার জনপ্রশাসন এবং আমার পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, তারা তাদের কাজ করছে। আমার জেলা পর্যায়েও সেই জিনিস হচ্ছে এবং একটি সুন্দর সমন্বয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সফলভাবে 12 বছর দেশ চালাচ্ছে। দেশ একটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে এটা একটা কনস্পিরেসি থিওরির মতো, যে মানুষ বিভিন্ন সময় কখনো মানে রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে, সামরিক যারা কর্মকর্তা আছেন তাদের বিপক্ষে দাঁড় করানো হয়। এখন একটা নতুন জিনিস আমার কাছে লক্ষ্য করছি, যে আমরা যে সমন্বয় করে, আমরা যে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, রাজনীতিবিদ এবং আমলাদের একটু মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি সাহেব সুন্দর করে বলেছেন যে এটা আমলাদের জন্য বিব্রতকর, আমাদের জন্য বিব্রতকর। আমার যে অভিজ্ঞতা গত 2.5 বছরে, আমার জেলা প্রশাসক, আমার ওইখানকার এসপি, আমার 2 জন ইউনো, ওসি এবং আমরা আমাদের যে অফিসাররা মন্ত্রণালয় আছে তাদেরকে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে কিন্তু আমাদের উপজেলা প্রশাসন চলছে। সেইখানে কিন্তু আমি কোনো মানে টানা পোড়ন বা দেখতেছি না, ক্ষমতার দ্বন্দ্বও দেখছি না, কিছু না। এবং আমার জেলায় কিন্তু যে সচিব মহোদয় ছিলেন উনি জেলায় গিয়েছেন, আমার উপজেলায় গিয়েছেন এবং আমার যথাযথ সম্মান নিয়ে উনি আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন কিভাবে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পরামর্শ আমি দিয়েছি, উনি সেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তা আমার মনে হয় না, হ্যাঁ এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের একটা প্রত্যাশা থাকে জেলায় একজন মন্ত্রী থাকবে। যদি জেলায় একজন মন্ত্রী থাকতো, এটা যেমন পজিটিভ সাইড আছে, আবার নেগেটিভ সাইড হলো যে আমাদের রাজনীতিবিদদের সবারই কিন্তু কিছু দল উপদল আছে, তখন কিন্তু আবার বাকিরা কিন্তু মানে এইটা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হইতো। তো আমি যেটা বলার চেষ্টা করছি, প্রফেসর সিদ্দিকুর রহমান সাহেবকে বলি যে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আমলারা তাদের দায়িত্ব পালন করছে, আমরা যে সংসদ সদস্য আমাদের দায়িত্ব পালন করছি। বিশেষ করে এই যে করোনাকালীন সময়ে আমরা যে একেবারে ফিল্ডে যে বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে, মাঠ পর্যায়ে নেতা কর্মীদের নিয়ে এই কাজগুলি যে দক্ষভাবে করতে পারতাম, সেই সুযোগগুলি খুব লিমিটেড ছিল, যেহেতু বিভিন্ন সময় লকডাউন ছিল এবং প্রশাসনকে দিয়ে স্বাস্থ্যবিধি মেনেই এই কাজগুলি কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। অনেক ধন্যবাদ টিটু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শামা ওবায়েদ আপা যদি বলেন। শামা ওবায়েদ, আমি এই কাজগুলো করি নাই। অনেক ধন্যবাদ টিটু ভাই, থ্যাংক ইউ। শামা ওবায়েদ, এটাই তো শেষ সময়, আর তো সময় নাই মনে হয়। জি আপা বলেন। এখন কথা এই সপ্তাহের জন্য শেষ সময়, আবার পরের সপ্তাহে দেখা হবে আপা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন ব্যাপার হচ্ছে যে এটা অত্যন্ত দুঃখজনক, মানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকে কাউসার সাহেব আর আহসানুল ইসলাম টিটু সাহেব যে বক্তব্য দিলেন, এইটা দুঃখজনক। যে কাউসার সাহেব তো বললেন যে উনি স্বীকারই করে নিলেন প্রকারান্তরে যে আমলারা বেটার কাজ করে ওনাদের চেয়ে, এই জন্য আমলাদেরকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিছে। এখন এবং টিটু সাহেব যেটা বললেন, উনি ওনার যে উদাহরণ উনি টানলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে কয়জন আমলা মন্ত্রী ছিল, বানিয়েছেন, এই উদাহরণটা এটার সাথে যায় না। আমি আপনাকে একটা কথা এই বলি, তৎকালীন সময়ে ৭৫ পরবর্তী সময়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে, বাকশাল বাতিল করে, আবার এই যখন দল গঠন করলেন, ক্যাবিনেট গঠন করলেন, তখন এদের সারা দেশ থেকে যারা এই তলাবিহীন একটি ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্য যেই ধরনের ক্যাবিনেট দরকার, যেই ধরনের পারদর্শী লোকজন দরকার, উনি সারা দেশ থেকে কিন্তু সেই লোকজনগুলোকে কালেক্ট করেছেন। যেমন বিচৌধুরী সাহেব একজন, উনি কোনদিন রাজনীতি করেননি, উনি একজন ডাক্তার মানুষ, কিন্তু ওনার মনে হয়েছে যে তৎকালীন সময়ে ওনার দক্ষতা, ওনার ট্যালেন্ট প্রয়োজন বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের জন্য, উনি নিয়ে এসেছিলেন। আমি একটি উদাহরণ দিলাম। সুতরাং তখন কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসছিল। প্লিজ আপনি একটু কথাটা, আপনার সময় আমি বলি নাই কথা। তৎকালীন সময় কিন্তু সচিবরা মন্ত্রীদেরকে টপকিয়ে বা এমপিদেরকে টপকিয়ে তাদের ক্ষমতা দেখান নাই, সেটা এই আমলেই হচ্ছে। এবং আজকে দুঃখজনক যে এই 50 বছর পরে, মুক্তিযুদ্ধের 50 বছর পরেও এই সময় আমরা আলাপ করছি যে আমাদের সচিবরা, অবশ্যই ঐতিহাসিকভাবে আমাদের অনেক দক্ষ সচিবরা বাংলাদেশে ছিল, তারা দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করেছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং সেই দায়িত্বটাই তাদের কাজ। কিন্তু আজকে যখন মন্ত্রী নিজে স্বীকার করে যে সচিবরা টাকা পাচার করছে, দুর্নীতি করছে, তার মানে কি সচিবরা সবাই দুর্নীতি করছে, আমরা বাদ যাবো কেন? একজন সচিব ভাববে যে আমার এমপি, মন্ত্রী, ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের লোকও যদি ৩,০০০ কোটি টাকা পাচার করে, তা আমি কেন বাদ যাবো? আমিও দুর্নীতি করব, আমিও টাকা পাচার করব। এখন দুঃখের বিষয় হচ্ছে, আমরা আমেরিকা, লন্ডন নিয়ে আসি, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশে তো ভাই নির্বাচন হয় না।
বাংলাদেশে যদি নির্বাচন হতো তাহলে ব্যবসায়ীরা শুধু এখন যে ব্যবসায়ীদের যে সংখ্যা বেড়েছে এত বাড়তো না, কারণ ব্যবসায়ীরা চিন্তা করতো ভাই আমি তো টিকিট একটা নিব, কিন্তু আমি কি জনগণের কাছে গিয়ে ভোটে দিতে আসতে পারবো? ভোট আমাকে দিবে, সেটা নৌকা হোক আর ধানের শীষ হোক আর যে মার্কাই হোক। আজকে ব্যবসায়ীরা মনে করে কোন রকমে যদি একটা নৌকার টিকিট পাওয়া যায় তাহলে আমি এমপি এবং হাজার হাজার কোটি টাকা আমি বানাতে পারবো, কারণ ইলেকশন তো হয় না। আজ বাংলাদেশের সমস্যাটা অনেক গভীর। এই সচিবদের ক্ষমতা বা অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্ষমতা, শুধু সচিব বলবো না, পুরো প্রশাসনে যে ক্ষমতাটা এখন দেখাচ্ছে, এমপিদেরকে থেকে মন্ত্রীদের থেকে তারা নিজেদেরকে বেশি পাওয়ারফুল মনে করছে, সেটা একমাত্র দায় আওয়ামী লীগের। এবং কাউসার সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে স্বীকার করে নিলেন। আজকে টিটু ভাই এমন একটা ভাব করে বললেন যে এই কথাটা তো শামা ওবায়দ বলে নাই, এই কথা আপনার দলের প্রবীণ নেতা তোফায়েল সাহেব সংসদে বলেছে। তো তোফায়েল সাহেবকে আপনি তো তোফায়েল সাহেব কেন বলেছে এটা কিন্তু আপনি খণ্ডন করতে পারেন নাই এখনো। আপনার 2 উপজেলা ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশ ঠিক আছে কি নাই, তোফায়েল সাহেব কেন এই কথাটা বললেন সেটা কিন্তু আপনি বলেন নাই। আমরা তো আলোচনা করছি যে ওনারা পার্লামেন্টে বলেছে সেই বক্তব্যের উপর এখন আলোচনা হচ্ছে, রাইট? আপনি তোফায়েল সাহেব আপনার দলের নেতা কেন এই কথাটা বললেন সেটা কিন্তু আপনি খণ্ডন করতে পারেন নাই। সাবির হোসেন সাহেব আরেকজন পার্লামেন্টের আপনাদের আরেকজন পুরনো নেতা, উনি বলেছে বাজেটের কথা আপনারা উঠালেন না, এমপিদের এখন কাজ হলো ইয়েস নো বলা। এই যে 13-14 দিন যেই আলোচনাই হয়েছে বাজেটের উপরে, সেই আলোচনাগুলো কি আমলে নেওয়া হয়েছে? সেটা বিএনপির এমপিরাই বলুক, জাতীয় পার্টির এমপিরাই বলুক বা অন্য কোনো। জি আপা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কাউসার ভাই যদি বলেন শেষ 3 মিনিট। জি দেখুন, জাতিক ও আন্তর্জাতিক আমরা একটা সমস্যায় আছি। আমি প্রথমে বলেছিলাম এটা আলোচনা করতে চাই, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই যে প্রতিষ্ঠানগুলো, জাতীয় সংসদ, মন্ত্রিসভা, এগুলি বিতর্কিত করার একটা গ্রুপ এনে বিতর্কিত আলোচনা করতেছে, যেটা এই সময় মোটেই উচিত না। দেখেন, সামাজিকতা আমি প্রথমেই বলেছি, আপনার বাবা যে রাজনীতি করতেন, এখন যে রাজনীতি আপনি করছেন, যাদের উপর ভর করে করছেন, এটা বিশ্বে একটা নজিরবিহীন ঘটনা। 50 বছর পরও এগুলো আমাদের। আপনি আসল কথা বলেন না কেন? বিএনপি রাজনীতি করছে, আপনারা নিজেদের তোফায়েল সাহেবের কথার উত্তর দিতে পারেন না। আমি তো বলতে দিই, আপনি পুরোটা বলেন না। জিয়াউর রহমান লন্ডন থেকে, পাকিস্তান থেকে যাদেরকে এনেছিল, নাগরিকত্ব দিয়েছিল, মন্ত্রিসভা দিয়েছিল, সংসদে দিয়েছিল, সেটা তো আপনি বলেন নাই। আর আমরা যেটা বলতে চাই, আপনাদের এই 50 বছরের বাংলাদেশে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল মাত্র 20 বছর। আমরা যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছি নির্বাচনের মাধ্যমে এসেছি। আপনারা সুযোগ করছেন নির্বাচন ছাড়া কিভাবে ক্ষমতায় আসা যায়, কাদেরকে বিতর্কিত করা যায়, কাদেরকে বিরুদ্ধাচরণ করা যায়, এই নিয়ে আপনারা মাঠে নেমেছেন। দেখুন, এই দুর্যোগের সময় আমরা আলোচনায় যেতে চাচ্ছিলাম না। ইতিহাস যে যেভাবেই বলুক, সত্য ঘটনা বেরিয়ে আসবে, বেরিয়ে এসেছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছি এই সময় এই বিতর্ক করতে চান। দেখেন, টিটু সাহেবের মতো তো এই পার্লামেন্টে আরো 300 এমপি আছেন, তারা কাজ করেছেন। আমি প্রথমেই তো বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে যেভাবে যখন মনে হয়েছে কিভাবে কাজ করাতে হবে, আসল কথা হলো উনি এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পেরেছেন কিনা, পারছেন কিনা। কালকে থেকে আজকে যে সমস্যাটা শুরু হবে, এটা তো সম্মিলিতভাবে করতে হবে। এখানে যদি আমাদের সম্মুখ সারির যারা সরকারি আমলা, পুলিশ বাহিনী বা বিভিন্ন বাহিনীর লোকজনকে আমরা বিতর্কিত করে তুলি, তারা কি সেই কাজটা করবে? জাতি কি তাদের কাছে সে সার্ভিসটা পাবে? জি, আমাদের অনেকগুলো সমস্যা আমরা বলবো, স্বীকার করি, আমাদের এগুলো উত্তরণ করতে হবে। আমরা তাদেরকে বিতর্কিত করতে চাই, নিশ্চয়ই এটার মধ্যে একটা ক্লু আছে আপনারা কি করতে চান, অর্থাৎ দেশে যেন অরাজকতা সৃষ্টি হয়। আপনারা তো বলে আসছেন দেশে টিকা আসবে না, টিকা তো বিমানে উঠে গেছে। আপনারা চেয়েছিলেন লাখ লাখ লোক মারা যাক এই করোনায়, সেটা চেয়েছিলেন, আল্লাহর রহমত সেটা হয় না। ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহ বোধহয় হবে না। তারপরও অনেক ধন্যবাদ কাউসার ভাই বলবার জন্য। অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক সিদ্দিকুর রহমান, লাস্ট 3 মিনিট। দেখুন, আসলে আমাদের যে মূল সমস্যার মধ্যে আমরা থাকি না, এইখানে আমাদের রাজনীতিবিদদের দেখলেন কোথায় আজকে আমরা কি আলোচনা করছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোথায় চলে যাচ্ছি। আজকে কাউসার ভাইকে আমরা বিনীতভাবে বলবো যে এই যে আজকে বিতর্ক, এই বিতর্ক কিন্তু আমাদের তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান নেতা
কাজী ফিরোজ রশিদের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, তারাই কিন্তু এই বিতর্কটা উত্থাপন করেছে। এটা শুধুমাত্র রাজনীতিতে আমলাতন্ত্রের প্রভাব বা রাজনীতিবিদদের উপর আমলাদের যে প্রভাব, এটা এই করোনা সংকট মোকাবেলার কথা বিবেচনা করলেই আপনার হবে না। এবং আমাদের কাছে খুবই দুঃখজনক মনে হয় তোফায়েল আহমেদের মতো নেতা যখন বলেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সচিবদের উপরে কি বলে সংসদ সদস্যদের অবস্থান, সেটা মনে করিয়ে দিতে হয়, তখন বাংলাদেশের সার্বিক চিত্রটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যে কি পরিস্থিতির মধ্যে এখন আমরা আছি। আরেকটা জিনিস আমাদের বিবেচনা হচ্ছে যে এই যে আমাদের সাইফুল ভাই বলছিলেন যে আমাদের গভর্নমেন্ট সার্ভিস কন্ট্রাক্ট রুল বলে আমাদের দেশে আছে, পাবলিক সার্ভেন্ট কন্ট্রাক্ট রুল বলে আমাদের কথা আছে, সেই গুলোতে আমাদের আমলাদের দায়িত্ব কর্তব্য সবকিছু ডিফাইন করা আছে। আজকে বাংলাদেশে আমলাতন্ত্রের উপর রাজনীতিবিদরা কেন এরকম অসহায় হবে না? আমলারা আজকে রাজনীতির মঞ্চে উঠে তারা যখন বক্তব্য রাখে তখন তো মনে হয় রাজনীতিবিদরা নস্যি। তারা এত রাজনীতিবিদ এবং এত দলীয় আনুগত্যশীল অবস্থায় তারা চলে গেছেন, এবং এইগুলো দেশের স্বার্থে দেশের কল্যাণের কথা বিবেচনা করে যে তারা করেন তা নয়। কয়েকদিন আগে আমাদের একজন খুবই প্রাজ্ঞ একজন ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন বদিউল আলম, উনি একটা লেখা লিখেছিলেন প্রথম আলোতে, আমরা সেটা পড়েছিলাম। সেই লেখাতে তিনি বলেছিলেন যে আপনি যদি দেশপ্রেম যদি থাকে, সেই রাজনীতিবিদ বলেন আমলায় যদি দেশপ্রেম যদি না থাকে এবং তার মধ্যে মনের মধ্যে যদি মানে নিজের ব্যক্তি স্বার্থ চিন্তাটা প্রবল হয়, তখন এর থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। আজকে আমরা এই যে একটু আগে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে আমরা পালাগানের রাজনীতির মধ্যে আছি, আমরা এই গত 1.5 বছর ধরে দেখছি যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের যিনি প্রধান, তিনি প্রতিদিন নতুন নতুন পোশাক পরে এসে, আমাকে মাফ করবেন যে উনি করে এসে একটা সোফাতেই বসে উনি ভিডিও বার্তা দিচ্ছেন, এবং এই ভিডিও বার্তার অর্ধেকটা জুড়ে থাকে বিএনপির নিন্দাবাদ। অন্যদিকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এইরকম পরিস্থিতি হয়তো নাই, সেই জন্য তারা অন্তত প্রেস ক্লাবে যান বা অন্য কোথাও যে কিছু কথা বলেন, এবং সেইখানে তাদের অর্ধেক কথার মধ্যে থাকে এটা। কিন্তু জনগণের সার্বিক কল্যাণের জন্য যে রাজনীতিবিদদের যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের কথা বলা, যে এই সংকট উত্তরণের জন্য আমাদের যে দিক নির্দেশনা দেওয়া, সেটা হয়নি। আরেকটা জিনিস দেখেন, রাজনীতিবিদ যখন এখানে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, 2 জন মাননীয় আছেন, জি, তাদের কাছে কিন্তু জনগণের এক ধরনের দায়বদ্ধতা আছে। তার উপর যখন দায়িত্বটা সরকার ন্যস্ত করে, সেই দায়িত্বটা পালনে তিনি যদি ব্যর্থ হন, পরের বার কিন্তু জনগণের কাছে তার যেতে হয়। কিন্তু একজন আমলাকে যখন দায়িত্ব ন্যস্ত করা হয়, তিনি যখন সেই দায়িত্বটা পালন না করে নিজের আখের গুছানোর চেষ্টা করেন, তার কিন্তু সেই চিন্তা করতে হয় না যে আমাদেরকে থামতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথাটাই বলছি এটা, যে রাজনীতিতে রাজনীতিবিদদের হাতে যদি না থাকে এবং আমাদের আইন প্রণেতারা যদি তাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন না করতে পারেন, তাহলে সেটা কোনোভাবেই আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না। অনেক ধন্যবাদ। শ্যামা ওবায়দ যদি কিছু বলতে চেয়েছিলেন, 1 মিনিট। শ্যামা আপা। শুধু একটুকু বলতে চেয়েছিলাম, দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু গত বছর থেকে বলে আসছে, আমরা 3-4 বার জাতির উদ্দেশ্যে, এই বর্তমান সরকারের উদ্দেশ্যে আমরা বলেছি যে আপনারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা আজকে যদি ইউনিয়ন লেভেল পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, ছোট দল, বড় দল, জাতীয় পার্টি সবাই একসাথে যদি ঐক্যবদ্ধ ভাবে এই লকডাউন, যে কালকে থেকে শাটডাউন শুরু হবে, আজকে কিন্তু গরিবদের কথা কিন্তু সরকার চিন্তা করছে না, কিন্তু সকল রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ ভাবে এই লকডাউনের মোকাবেলা কিভাবে করব বা করোনার মোকাবেলা কিভাবে করব, তাহলে যে মাঠে থাকতো গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু আমার এই গরিব কৃষকরা খাবার পেত, বাসায় বসে খাবার ব্যবস্থা করা যেত। সরকার কিন্তু সেটা করছে না। সেখানেই সচিব, যেহেতু তারা সচিব নির্ভর, আমলা নির্ভর, প্রশাসন নির্ভর, সুতরাং সেই কাজটা কিন্তু তাদের। অনেক ধন্যবাদ আপা। টিটু ভাই, লাস্ট 1 মিনিট। জি ধন্যবাদ। আমি যে জিনিসটা কালকে লকডাউন নিয়ে যদি একটু বলেন, আগামীকালে লকডাউন কতটা কঠোর বাস্তবায়ন আমরা কিভাবে করতে পারি? লকডাউনের ব্যাপারে যে জিনিসটা WHO থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি, কোভিড এর এই মহামারী থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের মাস্ক পরিধান করতে হবে, এই যে মানে দূরত্ব মেনটেন করতে হবে, এবং আমাদের আগামী সপ্তাহ থেকে আবার জাতীয় কিন্তু প্রতিবারই আমরা লকডাউন দিচ্ছি, কিন্তু এটা মিন করছি না, ফলে অনেক সময় হাস্যকর হচ্ছে ব্যাপারটা। কতটা সিরিয়াস আমরা আসলে কালকের ব্যাপারে? মিন করার ব্যাপার না, ব্যাপারটা হলো যে আপনারা অনেকে এটা বলেন যে জনদুর্ভোগ। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো যে এক জেলা থেকে আরেক জেলার কানেক্টিভিটিটা ডিসকানেক্টেড হয়ে যায়। তো মানুষ তো যাচ্ছে, আজকেও আপনি দেখেছেন হাজার হাজার লোক গেছে নানান ফর্মে গেছে তারা। না, এটা যে ফর্মে যাক, বাট
যেভাবে ম্যাচ ভাবে যাওয়ার সেটাকে ডিস্টার্ব করাটা হলো কাজ। এটাকে মানে আপনার করোনার করা যায় না। সামনে কিন্তু ঈদ, আরেকবার কিন্তু এভাবে যাবে, আবার তারা আসবে কিনা সেই কতটা সমন্বয় আমাদের মধ্যে আসে। এখন কথাটা হলো যে একেবারে নেসেসিটি, সে হয়তো যে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, তাকে তো আপনি শুনেন, বাংলাদেশে যে একমাত্র লকডাউন হচ্ছে তা না, বিভিন্ন দেশে আছে। আপনি ইউরোপ আমেরিকায় তারা প্রোটেস্ট করে রাস্তায় নেমে আসছে যে তারা আর ঘরে থাকবেন, যে সবাই যে একই কারণে নামছে তা কিন্তু না। অনেক ধন্যবাদ টিটু ভাই, আমরা শেষ করব। সাইফুল ভাই, লাস্ট 1 মিনিট। ভালোভাবে লাস্ট 1 মিনিট এবং এটা সবাই স্বাস্থ্যবিধি জি, আমি যেটা বলতে চাই, আমরা এখন যে করোনার যে দুর্যোগ, এটা তো আসলে আমাদের একটা জাতীয় দুর্যোগ। জি, এটা আমাদের একটা জাতীয় দুর্যোগ। জাতীয় দুর্যোগকে আমরা শুরু থেকে বলেছিলাম যে এটা জাতীয়ভাবে এটাকে মোকাবেলা করা দরকার। সমস্ত বিরোধী দল জনগণকে আস্থায় নিয়ে এবং সিরিয়াসলি যেন অ্যাড্রেস করে আমরা লকডাউনটা কালকে থেকে যেটা হচ্ছে, বললাম সবাইকে আস্থায় নিয়ে এটাকে মোকাবেলা করা। লকডাউন আমরা অবশ্যই আমরা দেখতে চাই যে লকডাউনটা কার্যকারী হবে, এবং লকডাউনটা কার্যকারী করবার জন্য আপনার এখানে যে কোটি কোটি মানুষের ঘরে দিনমজুর, শ্রমজীবী, মেহনতি মানুষ, যাদের ঘরে খাবার নেই বা নগদ টাকা নেই, তাদের কাছে যদি খাবার এবং নগদ টাকা যদি পৌঁছানো না যায়, তাহলে 24 ঘন্টা 48 ঘন্টার পরে তাদেরকে চাইলেও কিন্তু আপনি দড়ি দিয়েও কিন্তু ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন না। ফলে সরকারকে এই উদ্যোগটা গ্রহণ করতে হবে, যাতে এবং পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যগত যে দায়িত্ব যেগুলো আছে, নিশ্চয়ই আমরা সম্মিলিতভাবে আমাদের যেটুকু সামর্থ্য, যেটুকু রিসোর্সেস, সেটাকে আমরা সবাই যদি যৌথভাবে যদি উদ্যোগ নেওয়া যেত, এই জাতীয় সংকটকে জাতীয়ভাবে আমরা কিন্তু এটাকে উত্তরণ করাটা এটা সম্ভব হতো। আর সরকারের মধ্যে প্রচণ্ড যে সমন্বয়হীনতা, আপনি বলছেন সর্বাত্মক লকডাউন, সেখানে অনেকগুলো কারখানা চলবে, গার্মেন্টসের কারখানা চলবে, শ্রমিকরা কিভাবে কারখানা যাওয়া আসা করবে সে ব্যাপারে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। উদ্যোগগুলো আছে, এগুলোকে দূর করতে হবে। এগুলো নতুন দরিদ্র প্রায় 2 থেকে 4 কোটি হয়েছে। আমাদের বিদ্যমান প্রপার্টি ম্যাপের সাথে 4 কোটি লোক যুক্ত করে যদি খাদ্য সাহায্য না দেওয়া হয়, ত্রাণ সাহায্য না দেওয়া হয়, কোনো লকডাউন, কোনো শাটডাউন সফল হবে না। দ্বিতীয় যেটি আমি বলবো, আমলাতন্ত্রকে মনস্তান্ত্রিকভাবে রাজনীতিবিদদেরকে শ্রদ্ধা জানাতে হবে। একজন এমপি যদি সৎ থাকেন, দেশপ্রেমিক থাকেন, সরকারি রিসোর্স জনগণকে দিতে চান, তার সাথে স্থানীয় আমলাতন্ত্রের কোনো দ্বন্দ্ব হওয়ার সুযোগ নেই। আমার 3 বছরে কোনো দ্বন্দ্ব হয়নি এবং আমলাতন্ত্র আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। পক্ষান্তরে আমলাতন্ত্র বা আমলারা যদি নিজেদেরকে সরকারি দলের থেকেও বড় সরকারি দল দেখাতে চান, এটা দৃষ্টিকটু, এটা তাদের সীমারেখা লঙ্ঘন হয়, জনগণের সামনে রং মেসেজ যায়, সব দলের কাছে তাদের একটা একপেশে। অনেক ধন্যবাদ। কাউসার ভাই যদি বলেন কালকে লকডাউনটা নিয়ে কতটা মিন করছে আমরা আসলে? বিধিনিষেধ দেওয়া হয়েছে, এইগুলো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের অবস্থা কি হতে পারে, এটা আমরা ভারত থেকে দেখেছি। দেখুন, সরকারের দায়িত্ব পালন করছে, আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। আমাদের জীবন ও জীবিকার জন্য আমাদের গার্মেন্টস সেক্টরকে খোলা রাখতে হয়েছে, বৈদেশিক মার্কেটটা নষ্ট করতে দেওয়া যাবে না। এই বিষয়গুলো যদি আমরা আমলে না রাখি এবং আমরা যদি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সচেতনতা না হই, তাহলে আমাদেরকে আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো বা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে হতে পারে। এই বিবেচনায় আমরা মনে করি যার অবস্থান থেকে অবশ্যই আমরা মনে করি কালকে থেকে যে কঠোর লকডাউন সত্যি জি সামাপা একটা কথা বলতে চাই, কালকের কঠোর বিধিনিষেধ নিয়ে পার্লামেন্টে পাস হয়েছে, সেই বাজেটটি করোনাকালীন বাজেট, করোনা কালকে অ্যাড্রেস করে না। কালকে যে শাটডাউন বা লকডাউন শুরু হবে, সেখানে যদি আমরা হতদরিদ্রদেরকে ক্যাশ, টাকা বা খাদ্য না দিয়ে আমরা যে লকডাউন ও শাটডাউনে চাই, সেই শাটডাউন কখনোই সফল হবে না এবং এই বাজেটেও সেটা নাই। এই যে 2 কোটি ঢাকা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, যে আমরা চাই যারা তৃণমূলের প্রান্তিক মানুষ তাদের জন্য যেন লকডাউন খাবার পাওয়া যায়, তাদের প্রতি সংবেদনশীল হয়, তাদের নিত্যদিনের যে প্রয়োজন চাহিদা সেটার জন্য পূরণ করা হয়। এই দাবিটুকু রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.